এখানে started। ঠিক আছে, ওই আওয়াজ টুকটাক গেলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আবার গুড মর্নিং স্টুডেন্টস। একটু আগে আমরা মডিউল 1 নিয়ে ডিসকাস করলাম। এবার আমরা মডিউল 2 ক্ষেত্রে আমরা একাডেমিক ইংলিশ আগেরটায় ডিসকাস করেছিলাম। এবার আমরা বেসিক ইংলিশ পার্ট 1 করব এবং এই জিনিসগুলো আমরা 1 ফেব্রুয়ারি থেকে সম্ভবত আবার বলছি আমরা স্টার্ট করব। মাঝে মধ্যেই বিভিন্ন রকম ছোট, ছোট ভিডিও আমরা পাঠাবো। সেগুলো তোমরা পড়বে, দেখবে, যা, যা প্রশ্ন থাকবে সেখানে লিখবে। দরকার হলে সেটা আমরা একটা 15 দিন বা 1 মাসে একটা এরমভাবে কনফারেন্স Zoom বা অন্য কিছুতে করে নেব। যেখানে এই ডাউটগুলো আমরা ক্লারিফাই করব অনলাইন। মানে আর সম্ভব হলে মাসে বা 2 মাসে আমরা এসে ওই যে কটা ভিডিও কথা, কথা 2 মাসে হয়তো 8 টা ভিডিও আমরা বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ, নাউন যেগুলো কভার করলাম, তার সাথে যে প্রশ্নগুলো থাকলো সেগুলো আমরা বলছি একদিন এসে 2-3 ঘন্টা ওখানে আমরা সবার সাথে ডিসকাস করলাম। আমাদের পড়ানোর কায়দাটা এইভাবেই থাকবে। বেসিক্যালি বা মেইনলি আমরা অনলাইনে ভিডিও করে পাঠাবো। সেগুলো তোমরা দেখবে। যা, যা প্রশ্ন বা ক্লারিফিকেশন বা কোয়েরি থাকে সেগুলো লিখলে এবং সেগুলো নিয়ে আমরা আবার একটা সেশন করে অনলাইন স্পেসিফিক্যালি লাইভ সেশন, সেখানে আমরা এগুলো ক্লিয়ার করলাম। আর তারপরে যখন আমরা মাঝে মধ্যেই যাব, তখন আমরা সামনাসামনি বসেও সেগুলো নিয়ে ডিসকাস করলাম। আমাদের পড়ার পদ্ধতিটা এরকমই কিন্তু ভবিষ্যতে থাকবে আরকি। হ্যাঁ? তো আমি কামিং ব্যাক টু মডিউল 2, মাঝে মধ্যে একটু ইংরেজি এসে যায়, সেজন্য প্লিজ বেয়ার উইথ মি। কেননা এই অভ্যেসটা এসে গেছে। আস্তে, আস্তে হয়তো আবার বেশি করে বাংলার দিকে আমরা এগোবো, কোনো অসুবিধা নেই। তো এই যে বেসিক ইংলিশ তার শিক্ষণ লক্ষ্যটা কি? আমরা সবাই জানি ইংরেজিতে 8 টা পার্টস অফ স্পিচ আছে। সেগুলোকে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা। সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ কোনটা সেটাকে আইডেন্টিফাই করা। সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার আর সিম্পলের সাবজেক্ট থাকে, তাতে ভার্ব থাকে, অবজেক্ট থাকে। সেগুলো বুঝতে হবে যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট এবং কোথায় সেগুলো ব্যবহার করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে। কমন সেন্টেন্স মিস্টেকস, যে সেন্টেন্সে যখন ভুল থাকে তখন ওটাকে আইডেন্টিফাই করতে বা চিহ্নিত করতে বা চিনতে এবং সেটাকে কারেক্ট করতে বা ঠিক করতে। ক্লাস চ্যাপ্টার 2 ইন্ট্রোডাকশন টু পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা কি সেটা আমরা জাস্ট ব্রিফলি একটা আউটলাইন আমরা এখানে ডিসকাস করব। ইংলিশ ভাষায় শব্দগুলো যেভাবে কাজ করে সেই অনুযায়ী তাদের ভাগ করা হয়। এই ভাগগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। মোট 8 টা, যেটা বললাম একটু আগে, পার্টস অফ স্পিচ আছে। প্রতিটি শব্দ সেন্টেন্সের মধ্যে আলাদা, আলাদা কাজ করে এবং প্রত্যেকের আলাদা কিন্তু একটা ইয়ে মিনিং বা সিগনিফিকেন্স আছে। 8 টা পার্টস অফ স্পিচ হলো নাউন, যেমন ডেফিনিশন, নাউন হলো নেম অফ এ পারসন, একজন লোকের নাম, জায়গার নাম, কোনো বস্তুর নাম বা কোনো আইডিয়া বা ধারণার নাম। এক্সাম্পলস পারসন, স্টুডেন্ট, টিচার। আমি একটু তাড়াতাড়ি বলছি। জায়গা হলো স্কুল, কলকাতা। থিং হলো বুক, পেন, জিনিস। আইডিয়া, অনেস্টি, সততা, হ্যাপিনেস, শান্তি বা সুখ। সেন্টেন্স যদি একটা ধরা যায়, দি স্টুডেন্ট রিডস এ বুক। ঠিক আছে? এক্ষেত্রে সাবজেক্ট আছে, ভার্ব আছে আর অবজেক্টিভ আছে। এগুলো আমরা পরে ডিটেলসে যখন পার্টস অফ স্পিচ আমরা প্রায় 2 থেকে 3 মাস পড়াবো, 4 মাস পড়াবো, তখন একদম ডিটেলসে গিয়ে বিভিন্ন প্রকারের নাউন আছে। প্রত্যেক নাউনের ব্যাপারে আমরা ডেপথ এ গিয়ে ডিসকাস করব ভবিষ্যতে, গভীরে গিয়ে। ঠিক আছে? এখন আমরা জাস্ট টাচ করে যাচ্ছি। নাম্বার 2, প্রোনাউন। প্রোনাউনটা নাউনের জায়গায় ব্যবহৃত হয়। I, you, he, she, it, we, they। এগুলো এক্সাম্পলস। রিনা ইজ অ্যাবসেন্ট টুডে। আবার পরের বার রিনা ইজ ইল। রিনা আজকে আসেনি, সে অসুস্থ। এবার নাউন যদি শুধু ইউজ করা হতো, রিনা ইজ অ্যাবসেন্ট টুডে, রিনা ইজ ইল, এটা দেখতে বা শুনতে খারাপ হয়। সেকেন্ড টাইম রিনার ব্যাপারে কথা যখন বলা হচ্ছে, রিনাকে সাবস্টিটিউট করা হচ্ছে বা ইউজ করা হচ্ছে ইন প্লেস অফ রিনা, সে অসুস্থ। রিনা ইজ অ্যাবসেন্ট, সি ইজ ইল।
ভার্ব, ভার্ব অ্যাকশন বা স্টেট অফ বিইং কি হচ্ছে, কোন অ্যাকশন কাজ সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। এক্সাম্পল খাওয়া, দৌড়নো, লেখা, ইজ আর কোনো জায়গায় অবস্থান করা, হি ইজ দেয়ার, দেয়ার ইন দি থিয়েটার হল। তো এগুলো স্টেট অফ বিইং কি অবস্থায় আছে সেটাকে তার প্রকাশ এখানে হয়। সেন্টেন্স সি রাইটস এ লেটার, সি হলো এখানে সাবজেক্ট, রাইটস হলো এখানে ভার্ব, রাইটটা হলো অ্যাকশন দেখাচ্ছে, তিনি কি করছেন, তিনি লিখছেন, সেই জন্য রাইটটা এখানে হলো ভার্ব। ঠিক আছে, রাইটস কেন হলো সেটা আমরা পরে আবার যাব, তখন আমরা ইয়ের ব্যাপারে বা টেন্সের ব্যাপারে ডিসকাস করব। ভার্ব ছাড়া সেন্টেন্স কিন্তু কখনো কমপ্লিট হয় না, সেই অর্থে ভার্বের কিন্তু একটা বিরাট সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স আছে ইংরেজি গ্রামার, ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ একটা নাউনকে বিবরণ দেয়, ডেসক্রাইব করে। যেমন সে কেমন, হি ইজ গুড, বিগ, অনেস্ট, বিউটিফুল। কোনো একটা জিনিসের সম্বন্ধে তাদের উপকরণ বা বিশেষণ যেটা হচ্ছে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সি হ্যাজ এ বিউটিফুল ড্রেস, ঠিক আছে, সি হ্যাজ এ ড্রেস ফাইন। এবার বিউটিফুল যখন বলছি সুন্দর, তখন সেটাকে ড্রেসটা কি রকম, ড্রেসটা খুব সুন্দর। বিউটিফুল ইন দ্যাট কেস হলো তোমার ইজ অ্যান অ্যাডজেক্টিভ। সিমিলারলি অ্যাডভার্ব, অ্যাডভার্ব ডিসক্রাইবস এ ভার্ব, অ্যাডজেক্টিভ এই একটা ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অন্য অ্যাডভার্বকে আবার ডিসক্রাইব করছে। এবং জেনারেলি এইসব ক্ষেত্রে অ্যাডভার্ব সেগুলো আমরা পরে বলবো, কি করে আমরা আইডেন্টিফাই কোনটা অ্যাডভার্ব, কোনটা ভার্ব, কোনটা কি। অ্যাডভার্বের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এল-ওয়াই থাকে। হুম, কুইক হলো অ্যাডজেক্টিভ, কুইকলি হলো অ্যাডভার্ব, স্লো হলো এখানে, স্লোলি হলো হি রানস কুইকলি। সেন্টেন্সে কি বলছে, অ্যাডভার্বে যেটা আমি বললাম এল-ওয়াই দিয়ে, কুইকের সাথে এল-ওয়াই, সে দৌড়োয়। এবার কি বলছে, সে কিরমভাবে দৌড়ে, খুব তাড়াতাড়ি দৌড়োয়। তো সেই ক্ষেত্রে ওই একটা ভার্বকে, ভার্বটা কি, রান, সে দৌড়োয়। এবার কিভাবে দৌড়ে, সে খুব তাড়াতাড়ি দৌড়ে, সেইটাকে এখানে এক্সপ্লেন করার জন্য অ্যাডভার্বটাকে ইউজ করা হয়েছে। প্রিপোজিশন shows the relationship between a noun and another word. একটা শব্দ, নাউন এবং আরেকটা শব্দের মধ্যে সম্পর্কটাকে বর্ণনা করা বা দেখানোর জন্য প্রিপোজিশন ইউজ হয়। যেমন ইন, অন, আন্ডার, অ্যাট, বিটুইন। দি বুক ইজ অন দি টেবিল, বইটা কোথায় আছে, টেবিলের ওপরে। তার অবস্থান বোঝানোর জন্য, তার সম্পর্কটা বোঝানোর জন্য এক্ষেত্রে প্রিপোজিশন অনটা ইউজ করা হচ্ছে। এগুলো আবার বলছি, আমরা পরে গিয়ে খুব ডেপথে ডিটেলসে যাব। আমি একটা জাস্ট ব্রিফ আইডিয়া বা আউটলাইন করার জন্য এগুলো আমরা বলছি এখন। কনজাংশন, এ কনজাংশন জয়েন্স ওয়ার্ডস, জয়েন মানে যোগ, যোগ করা। কি যোগ করছে, শব্দকে বা ইয়েকে, বাক্যকে। এক্সাম্পল কি, অ্যান্ড, বাট, বিকজ, অর। সেন্টেন্স আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ইট ওয়াজ রেনিং, বাট। তো দুটো সেন্টেন্স কি হলো, ইট ওয়াজ রেনিং একটা সেন্টেন্স, আই ওয়ান্টেড টু একটা সেন্টেন্স। দুটোর মধ্যে বাট যেটা দেওয়া হলো, দুটো সেন্টেন্সকে জয়েন করলো। এবং এই ধরনের যারা ইয়ে শব্দ বা বাক্যকে যুক্ত করে, সেইগুলোকে কনজাংশন বলা হয়। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কোনো ফিলিং বা ইমোশনকে, আমাদের আবেগ বা কোনো অনুভূতিকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল OH, OW, অ্যালাস, হরে, ওহ দিস ইজ অ্যামেজিং। কোনো জিনিস দেখে আমি খুব ভালো লাগলো, তখন আমি বললাম ওহ দিস ইজ অ্যামাজিং। হ্যাঁ, তারপর অ্যালাস, কোনো দুঃখ প্রকাশ করলাম, অ্যালাস আই উড হ্যাভ বিন দি টপার অফ দি স্কুল। আমার খুব ইচ্ছে ছিল টপার হওয়ার, স্কুলে মানে সবার থেকে বেশি মার্ক পাওয়ার, আমি পাইনি, সেই জন্য আমার দুঃখ প্রকাশ যখন করছি, অ্যালাস আই কুড হ্যাভ বিন দি টপার অফ দি স্কুল। মানে আমার ইচ্ছে ছিল, কিন্তু আমি স্কুলের মধ্যে সবচেয়ে ভালো মার্কস পেয়ে টপ স্টুডেন্ট হয়ে, মানে আমি কৃতি ছাত্র হিসেবে বেরোতে পারিনি বা পাস করতে পারিনি। এরপর হলো ক্লাস চ্যাপ্টার 3। আগেরটা আমরা বললাম কি কি পার্টস অফ স্পিচ আছে, এখন বলছি সেই পার্টস অফ স্পিচগুলো কি করে আমরা চিহ্নিত করবো বা বুঝবো।
এক্সাম্পল সেন্টেন্স, দি অনেস্ট বয় অ্যান্সার দি কোশ্চেন কারেক্টলি। এক্ষেত্রে ওয়ার্ড হলো অনেস্ট, অনেস্টটা হলো অ্যাডজেক্টিভ, বয় নাউন, অ্যান্সার্ড ভার্ব পাস্টে, অ্যান্সার হলো প্রেজেন্ট, অ্যান্সার্ড হলো পাস্ট, দি আর্টিকেল অ্যাডজেক্টিভ, কারেক্টলি হলো অ্যাডভার্ব। তো এতগুলো পার্টস অফ স্পিচ, এখানে কটা পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে? এখানে দি একটা, অনেস্ট ২ নম্বর, বয় ৩ নম্বর, অ্যানসার্ড ৪ নম্বর, কারেক্টলি ৫ নম্বর। ৫ টা বিভিন্ন রকমের পার্টস অফ স্পিচ যেখানে, যেখানে কারেক্টলি ইউজ করা বসানোর সেই দিয়ে বসিয়ে, এবং একটা ফর্মেশন আছে সেটা আমরা পরে ডিসকাস করব, যে ১ম এ সাবজেক্ট থাকবে, পরে ভার্ব থাকবে, কোথাও কোনটা বসবে সেগুলো আমরা সব পরে ডিসকাস করব সেন্টেন্সের ফর্মেশন নিয়ে, যাতে ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা এটুকুই বলছি যে একটা সেন্টেন্সে যে পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে ৪ টে, ৫ টা, ৬ টা, কোনটা কি পার্টস অফ স্পিচ সেটা আমরা যাতে আমরা বুঝতে সক্ষম হই, সেই জন্যই এখানে আ এই এইটা আমরা আ আ আলোচনা করছি বা এখানে আ শেয়ার করা হচ্ছে। এবার সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার যেটা আমরা আগেও বললাম, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তার এক্সাম্পল হলো রিনা ইটস রাইস। রিনা হলো সাবজেক্ট, ইটস হলো ভার্ব, আর কি সে খায়? রিনা কি খাচ্ছে? সে ভাত খাচ্ছে। খাওয়াটা হলো ভার্ব, কি খাচ্ছে সেটা অবজেক্ট, কে খাচ্ছে সেটা হলো রিনা। Similarly, একই জিনিস example 2, the teacher explain the lesson. Important note, eats rice রাইনা, এটা হবে না রিনা। কেন? রিনা ভার্ব, রিনা পরে, সরি রিনা, আই এম সো সরি, রিনা সাবজেক্ট, রিনা ১ম এ আসবে, কি খাচ্ছে সেটা শেষে আসবে, আর কি করছে? সে খাচ্ছে। সাবজেক্ট ১ম এ হবে, ফলোড বাই ভার্ব, তারপরে ভার্ব থাকবে। ভার্ব এক্ষেত্রে কি? রিনা খাচ্ছে, ইট। এবং কি খাচ্ছে সেটা হলো ভাত বা চাল। চাল তো নয়, ভাত খাচ্ছে, সেটা হলো আমাদের এক্ষেত্রে অবজেক্ট। তো ইংলিশ সেন্টেন্সের ওয়ার্ড অর্ডার কোনটা কোথায় আমরা প্লেস করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেন্টেন্সের ফরমেশন দেখেই আগেও আমরা দেখিয়েছি। এখানে যদি আমরা ইটস রাইস রিনা বলি, ওই বাক্যটার কোনো মানেই হবে না। অতএব আইডেন্টিফাই করা যেরকম ইম্পর্টেন্ট, সেভাবে ততটাই গুরুত্বপূর্ণ হলো একটা ইংলিশ সেন্টেন্সে, এটা সিম্পল সেন্টেন্স হোক বা কম্পাউন্ড সেন্টেন্স হোক, সেক্ষেত্রে আমরা কোন অর্ডারে ওগুলোকে প্লেস করছি, ডিফারেন্ট পার্টস অফ স্পিচটা, সেটাই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। কমন সেন্টেন্স মিস্টেকস, কি, কি মিস্টেক জেনে নেবেন এগুলো। এগুলো আবার আমি বলছি, আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে সব ডিটেইলসে একটা হয়তো আমরা ৩ টে, ৪ টে, ৫ টা ভিডিও করে ডিসকাস করে আস্তে, আস্তে আমরা এগোবো। এখন জাস্ট একটা ব্রিফ টাচ করে আমরা বেরিয়ে যাচ্ছি আরকি। কমন সেন্টেন্স মিস্টেকস, সি ভেরি ইন্টেলিজেন্ট, এখানে বিইংটা, স্টেট অফ বিইং ইজ মিসিং। তো সেই জন্য মাঝখানে ইজটা হলো স্টেট অফ বিইং। সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সি হলো সাবজেক্ট, ইজ হলো স্টেট অফ বিইং বা ভার্ব, ভেরি হলো অ্যাডভার্ব, ইন্টেলিজেন্ট হলো এখানে অ্যাডজেক্টিভ। সিমিলারলি রং ওয়ার্ড অর্ডার, হি ফুটবল প্লেস, যেটা আমরা বললাম। ৩ টেই হয়তো পার্টস অফ স্পিচ আছে, কারেক্টলি আছে, কিন্তু অর্ডারটা এখানে ভুল আছে। অর্ডারটা কি হবে? যেটা আমরা আগেও বললাম, ১ম এ সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তারপর যদি অ্যাডভার্ব থাকে, অন্য কিছু থাকে, সেগুলো পরে সেই অনুযায়ী রাইট অর্ডারে আমাদের সাজাতে হবে। আদারওয়াইজ সেন্টেন্সটা কমপ্লিট হবে না, গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট হবে না। মিস্টেক ৩, মিসিং অবজেক্ট, ইজ গোয়িং টু স্কুল, এটার কোনো মানেই হয় না। কে যাচ্ছে বলা হচ্ছে না। পরের যে সেন্টেন্সটা, হি ইজ গোয়িং টু, কে যাচ্ছে স্কুলে? সে যাচ্ছে। এবং ওখানে অর্ডারটা ওরকমই, স্টেট অফ বিইং, ভার্ব, তার আগে সাবজেক্ট, তারপরে হলো প্রিপোজিশন, তারপর হলো অবজেক্ট। এইভাবে আমাদের স্ট্রাকচার গুলো করতে হবে। এবং করতে, করতে যখন আমরা বুঝবো, শিখবো, পড়বো না, তখন আমরা অটোমেটিক্যালি এসে যাবে যে একটা সেন্টেন্স ফরমেশন বা ফ্রেমিং কি করে করতে হয়, এবং প্লেসমেন্ট অফ পার্টস অফ স্পিচ কোথায় আমরা কিভাবে লাগাবো, যাতে শব্দটা, এই বাক্যটা ব্যাকরণগতভাবে ঠিক থাকে এবং সেন্টেন্সটা একটা মিনিং থাকে। ঠিক আছে? অ্যাক্টিভিটি, শিক্ষার্থীরা একটি টেবিল তৈরি করবে পার্টস অফ স্পিচ নিয়ে। নাউন, ভার্ব, নেম অফ পারসন, নাউন ও ভার্বের এগেইনস্টে
নেম অফ পারসন বা প্লেস বা থিং আর যেটা বলা হলো আর আইডিয়া। এক্ষেত্রে এক এক্সাম্পল দেওয়া হয়েছে বুক। হোয়াট সাম এক্সাম্পল যেটা দেওয়া হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে, বাক্যটার ক্ষেত্রে, দি বুক ইজ নিউ। এখানে দি এলো আর্টিকেল, বুক এক্ষেত্রে ইজ এ সাবজেক্ট, ইজ তারপরে কি, বইটা কি নতুন। সিমিলারলি অ্যাকশন, রিড, রিড ইজ অ্যান অ্যাকশন, রাইট অ্যান অ্যাকশন। আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি ঘুরছি, আমি খেলছি, আমি ঘুমোচ্ছি, সবই হলো অ্যাকশন। ঠিক আছে? ভার্ব আমরা আগে পড়েছি, ভার্ব মানে হলো অ্যাকশন অর এ স্টেট অফ বিইং। ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যাকশন, রিড, আই রিড ডেইলি, আমি রোজ পড়ি। এখানে আই ডেইলি রিড বললে কিন্তু সেন্টেন্সটা প্রপার না, কমপ্লিট হচ্ছে না। এক্ষেত্রে ভার্বের পরেই যেটা, সরি, সাবজেক্টের পরেই হচ্ছে ভার্ব, তারপরেই কিন্তু আমাদের অ্যাডভার্ব আসছে। ওরকমভাবে আমরা করতে, করতে আমরা সব শিখে যাব। সময় দিতে হবে। আস্তে, আস্তে আমরা আ আ ডেপথ এ গিয়ে আ পড়বো, বুঝবো এবং এই জিনিসগুলো আমরা আস্তে, আস্তে আ ভবিষ্যতে হয়তো ১, ২, ৩ বছর পরে দেখবে এগুলো কোনো ইস্যুই হচ্ছে না, সত্যি কথা বলতে। এবং তোমরাই হয়তো খুব সুন্দর ইংরেজি লিখছো, ভালো নম্বর পাচ্ছ, ভালো, ভালো পরীক্ষায় এগোচ্ছ, হ্যাঁ? তো সেইভাবে আমরা এগোবো, কোনো অসুবিধে নেই। মডিউল সামারি যেটা আমরা বোঝালাম বা পড়ালাম সেটা সম্বন্ধে ছোট্ট করে কি পয়েন্টস গুলো, আমরা মেইন পয়েন্টস গুলো, ইংরেজিতে কটা পার্টস অফ স্পিচ আছে আমরা পড়লাম ৮ টা। এবার পার্টস অফ স্পিচ এর উপযোগিতা বা উপকারিতাটা কি? সেন্টেন্স বুঝতে কিন্তু পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমরা একটা ভালো যদি নলেজ বা ইয়ে থাকে তবেই কিন্তু আমরা সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি কারেক্ট ওয়েতে এবং রাইট ওয়েতে আমরা ফ্রেম বা ফর্ম করতে পারবো। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। আর কমন মিস্টেকস প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করা যায়। দেখুন এই যে ভুল হচ্ছে, আইডেন্টিফাই করা কোথায় ভুল হচ্ছে এবং সেটা কিভাবে কারেক্ট করতে হবে। এরকমভাবে সিরিজ অফ এক্সাম্পল হয়তো আমার ৫০ টা কমন মিস্টেকস দেওয়া হলো। এবার এখন নয়, যখন আমরা এইগুলো ডেপথ এ গিয়ে পড়বো, বারবার বলছি, তখন আমরা এই যে যখন ভুলগুলো বুঝতে পারবো, কিভাবে ঠিক করতে হয় বুঝবো, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা জিনিসগুলো ঠিকমতো লেখা বা বোঝা তখন আমাদের পক্ষে সম্ভব হবে। অ্যাসেসমেন্ট প্র্যাকটিস কোয়েশ্চেন, আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ, ৩ টে দেওয়া আছে। কোন পার্টস অফ স্পিচ এটা হচ্ছে সিমিলারলি ২ নম্বরেও একই জিনিস, ৩ নম্বরেও একই জিনিস। হ্যাঁ? এরপর আমরা ভবিষ্যতে আবার একই কথা বারবার বলছি। ভবিষ্যতে অনেক বেশি প্র্যাকটিস কোয়েশ্চেনস নিয়ে, অনেক বেশি কমন মিস্টেকস প্র্যাকটিস করে নিয়ে আমরা আসবো এবং একেকটা পার্টস অফ স্পিচ কমপ্লিট করার পরে এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলস এ এগুলো নিয়ে ডিসকাস করব। এবার এখানে ক্লাস চ্যাপ্টার 4 আসছে। দুটো তো অনেকটা হলো।